ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজের লিখিত আদেশ প্রকাশ করেছে হাইকোর্ট। বিকালে আদেশটি প্রকাশ হয়, আর এর আগে সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন। এ প্রসঙ্গে ইশরাকের আইনজীবী জানিয়েছেন, ২৬ মের মধ্যে যদি শপথ নেওয়া না হয় সেক্ষেত্রে আদালত অবমাননা হবে। আর রিটকারীর আইনজীবী জানিয়েছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবারও আপিল করা হবে, তাই এখনই শপথ পড়ানোর কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বিচারিক আদালতে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে জয় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর শপথের জন্য সরকারের দ্বারস্থ হন ইশরাক হোসেন। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আইনি জটিলতা থাকায় এখনই শপথ নয়। এরই মাঝে বিচারিক আদালতের রায় ও ইসির গেজেট চ্যালেঞ্জ করে ইশরাকের শপথ অনুষ্ঠান স্থগিতের দাবি জানিয়ে গেল ১৩ মে উচ্চ আদালতে মামলা করে আইনজীবী মামুনুর রশিদ। কয়েক দফা শুনানি শেষে বৃহস্পতিবার সকালে সেই রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিকালে ইশরাকের শপথ ইস্যুতে খারিজ করা রিটের লিখিত আদেশ প্রকাশ করা হয়। মামলাটা খারিজ করে দিয়েছে, ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। তো আগামী ২৬ তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত, হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। আমরা আহ্বান জানাবো, এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। তবে রিটকারীর আইনজীবী বলছেন, এখনই শপথ নয়, কারণ তারা আপিল বিভাগে আবেদন করবেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে, আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব, এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন, আইনি নিষ্পত্তি ছাড়া ইশরাককে শপথ পড়ানো সম্ভব নয়। বিচারাধীন আছে। সৈকত সাদিক, ৭১, ঢাকা। এদিকে আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়াতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পাশাপাশি দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগও দাবি করেছেন তিনি। এর আগে রিট বাতিল এবং ইশরাককে শপথ পড়াতে কোনো বাধা নেই মর্মে আদালতের রায়ের পর উল্লাসে মেতে ওঠেন ইশরাকের সমর্থকরা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন তার সমর্থকরা। রোদ বৃষ্টি উপেক্ষা করে ৮ম দিনের মতো রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। সকালে বৃষ্টি উপেক্ষা করে মৎস্য ভবন ও কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী সড়কে অবস্থান নেন শত শত নেতাকর্মী। বেলা 11:30টার দিকে আদালতের রায়ের ঘোষণা এলে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। মাননীয় হাইকোর্টকে আমরা ধন্যবাদ জানাই, সে সঠিক বিচার করছে, গণতান্ত্রিকভাবে সঠিক বিচার করছে। আমরা চাই আজকের ভিতরেই তারা যেমন শপথ গ্রহণটা করে। আমরা আদালতের প্রতি আমরা সম্মান জানাই। আদালত আমাদেরকে ন্যায্য দাবি আমাদের দিয়েছে, আদালত রায় দিয়েছে, আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি যাতে শপথটা হয়। আদালতের রায় অনুযায়ী ইশরাককে শপথ পড়ানোর আগ পর্যন্ত তারা রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। রায় কার্যকর হবে, শপথ গ্রহণ হবে, যখন তার আসনে সে বসতে পারবে, তারপরে আমাদের উচ্চতর কর্মকর্তা যারা আছে যে নির্দেশনা দিবে, আমরা ওই নির্দেশনা অনুযায়ী কাজ করব। আমরা যতক্ষণ শপথ না হবে ইশরাক সাহেবের, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন আমাদের চাওয়াটা হলো যত তাড়াতাড়ি মনে করেন এই শপথ গ্রহণ করে আমাদের ইশরাক হোসেনকে নগর ভবনে বসানো আমাদের প্রথম দাবি। আমরা আজকে বা কালকের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণ চাই। পরে বিকাল 4:30টার দিকে কাকরাইলের সড়কটিতে আন্দোলনকারীদের সাথে যোগ দেন ইশরাক হোসেন। আদালতের রায় মেনে তাকে শপথ পড়াতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি।
আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমেরও পদত্যাগের দাবি করেন ইশরাক হোসেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে সঠিক রায় হয়েছে। রায়ে জনগণের বিজয় হয়েছে বলেও মনে করেন তিনি। আর গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় এসব কথা জানিয়েছেন মির্জা ফখরুল। যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমরা জানি যে যখন মেয়র ইলেকশন হয় তখন সেটা সরকার জবরদস্তি জোর করে সেটা কেড়ে নিয়ে গিয়েছিল। জনতার মেয়র হিসেবে জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল। আজকে সেটা বাস্তবে রূপ দেওয়ার একটা সুযোগ এসেছে। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং চলমান যে সংস্কার আছে সেই সংস্কারের যে প্রস্তাবগুলো রয়েছে সেই প্রস্তাবগুলোকে আপনার বাস্তবায়িত করার ঐক্যমত হয়েছে, বাস্তবায়িত করবেন, বাকিগুলোকে তারা সনদের পথে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ছাত্র নেতৃত্ব থেকে সরকারের স্থান পাওয়া 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, উপদেষ্টাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এর আগে সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে দলের স্থায়ী কমিটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি জানান, এই সরকারের নিরাপত্তা উপদেষ্টা সহ নিরপেক্ষতা হারানো ছাত্রদের মধ্যে থাকা উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নূতন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারকে কেয়ারটেকার মোডে যেতে হলে উপদেষ্টা পরিষদ ছোট করতে হবে। সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকার 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আরেক প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানান, দেশের চলমান পরিস্থিতিতে এই সরকারকে সহায়তা অব্যাহত রাখা কঠিন হবে। আমরা বলেছি যে সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমাকে বলে গেছি যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য, সেইভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে।
এর আগে সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জড়িয়ে নিরাপত্তা উপদেষ্টা আপত্তিকর বক্তব্য দিয়েছেন, সে কারণে নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ডক্টর খলিলের গতকালকের যে বক্তব্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। দেশের অচলাবস্থা ও সংকট দূর করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও পুনরায় জানান বিএনপি নেতারা। জনগণের নুনবী সরকার, ৭১, ঢাকা। সংসদ ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়, তাই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা সংসদে যাবেন সংস্কার পরিবর্তন এবং সংরক্ষণ করা তাদের দায়িত্ব হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপি খুলনা বিভাগের সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বিএনপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে নতুনদের মাঝে প্রধান অতিথি বিএনপির সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করেন। অনেক পরিবর্তন আছে, রিফর্ম আছে, এটা ডিপেন্ডস অন কনস্টিটিউশন। আমি কনস্টিটিউশনগুলো যে ধারা যেভাবেই তারা লেখা থাকুক না কেন, সেটাকে আমাকে পার্লামেন্টেই খণ্ডন করতে হবে। সেখানে আমার নতুন করে নতুন শব্দ প্রতিস্থাপন করতে হবে, অনেক শব্দ প্রত্যাহার করতে হবে। এটি তো সংস্কার। সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 2 মামলায় মোট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রায় দিয়েছেন। একটি মামলায় তার আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। আর সকালে মমতাজকে ঢাকা থেকে মানিকগঞ্জে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে কারাগারে নেয়ার পথে তার দিকে ডিম এবং জুতা ছুঁড়ে মারে বিক্ষুব্ধরা। সহকর্মী মনিরুল ইসলাম মিহিরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হয়। পরে তাকে সিংগাইর থানার হত্যা মামলায় তোলা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1-এর আদালতে। তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করেন। পরে বিচারক মোহাম্মদ আব্দুল নূর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর হরিরামপুর থানার আরেকটি মামলায় তাকে নেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর আদালতে। ওই মামলার তদন্ত কর্মকর্তা 5 দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক আইভি আক্তার রিমান্ড মঞ্জুর করেন 2 দিনের। কোর্ট আদের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল খায়ের জানান, সিংগাইর থানার 2013 সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 25 অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এছাড়া হরিরামপুর থানায় মারধর ও ভাঙচুরের মামলাটি 2024 সালে 30 অক্টোবর করা হয়। আজকে হরিরামপুরে একটা মামলা ছিল, সেই মামলার তদন্ত 2 দিন রিমান্ড হয়েছে। সিংহের মামলা 4 দিন। পরবর্তী রিমান্ডে তদন্ত আসলে তখন গভর্নমেন্টের পরবর্তী পদক্ষেপ নেবে। এদিকে আদালতের কার্যক্রম শেষ করে মমতাজকে প্রিজন ভ্যানে তোলার সময় কিছু লোক তার দিকে ডিম ও জুতা ছুঁড়ে মারে। বিক্ষুব্ধরা জানান, এই নারী সংসদে তার প্রতিপক্ষের প্রতি ভীষণ অসম্মানজনক কথা বলে তার প্রতি বহু মানুষ ক্ষুব্ধ। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, অবৈধভাবে সম্পদ করেছে, মানুষকে অবৈধভাবে মামলা দিয়ে হয়রানি করেছে। এই মমতাজের অপকর্মের জন্য মমতাজের একমাত্র শাস্তি ফাঁসি দাবি করছি। এর আগে ঢাকায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম 4 দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল। শারমিন স্বপ্না, 71। সাম্য হত্যার বিচার না পেলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে শাহবাগ ছেড়েছে ছাত্রদল। শুরু হয়েছে যান চলাচল। এর আগে বিচার নিশ্চিত করা না হলে মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে উল্লেখ করে ছাত্রদলের নেতারা দাবি করেন, জনভোগান্তি হলেও এই আন্দোলনে জনগণ তাদের পাশে আছে। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় 9 দিনেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই দাবি করে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবরোধ কর্মসূচি করে ছাত্রদল।
নেতাকর্মীরা বলছেন, আজকের মধ্যেই সাম্য হত্যার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন হবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। যাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রাষ্ট্র পরিচালনা করছে, এই বাংলাদেশে যদি তাদের রক্ত ঝরে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তাহলে আমাদের সর্বশেষ গন্তব্য হবে সেই অন্তর্বর্তীকালীন সরকার ওই যমুনার দিকে। সকল ধরনের দাবি দাবায়ের আন্দোলনের জায়গা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। যেহেতু এখনো পর্যন্ত একজনও প্রকৃত খুনি গ্রেপ্তার হয়নি, সেহেতু মনে হচ্ছে যে আমাদেরকেও যমুনার সম্মুখে অবস্থান নিতে হবে। এদিকে ছাত্রদলের এই কর্মসূচিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রামপুরা থেকে আসার পথে আমাদের ওই যে বাসগুলা অনেক জায়গা ঘুরে আসছে এবং জ্যাম পড়ে রয়েছে, এটা আমাদের কষ্ট হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, আমি সেই সদরঘাট থেকে হাইটা এই যে ব্রিজ যাইছি, সব জায়গা বড় এই জায়গাতে ভোগান্তি তো হয়, ভোগান্তি আমাকে করার কিছু আছে, এটার দেখার দায়িত্ব হইল সরকারের। তবে সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, সাময়িক ভোগান্তি হলেও ন্যায্য এই দাবিতে জনগণ তাদের পাশে আছে। আমরা অবশ্যই মানুষের যে ভোগান্তি আছে সেজন্য আমরা আন্তরিকভাবে সত্যি দুঃখ প্রকাশ করছি, কিন্তু অবশ্যই জনগণ মানুষ আমাদের পাশে আছে। এখানে যাত্রী দুর্ভোগ হচ্ছে, আমরা তাদের কাছে প্রথমেই তো দুঃখ প্রকাশ করছি এবং আমরা আমাদের এই কর্মসূচিটা কিন্তু গতকালকে দিয়েছি এবং যারা এই কর্মসূচিতে আসবেন বা এই রোডটা যারা ব্যবহার করবেন তারা কিন্তু মোটামুটি সবাই অবগত আছেন যে আজকে এখানে ছাত্রদলের একটা কর্মসূচি রয়েছে। আমরা হঠাৎ করে কিন্তু রোডটা অবরোধ করিনি। এদিকে সাম্য হত্যার বিচার না পেলে পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দেবার হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি অতি দ্রুততম সময়ে আমরা সাম্য হত্যার বিচার না পাই, আবারও ছাত্রদল এর থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে পিছু পা হব না। কর্মসূচি ঘোষণার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় শাহবাগ এলাকার যান চলাচল। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। হলফনামায় সম্পদের তথ্য গোপন করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থিতার বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, 2008 সালে নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা প্রায় 22 একর জমি এবং ক্রয়কৃত জমির মূল্যের ক্ষেত্রে অন্তত 32 লাখ টাকার তথ্য গোপন করেছেন বিলাসবহুল গাড়ি থাকার তথ্য। আর এই সব অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলার প্রস্তুতি নিচ্ছে কমিশন। জেমসন মাহবুবের প্রতিবেদন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে 230টি আসন পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। অন্যান্য প্রার্থীর মতোই নির্বাচন কমিশনে জমা দেয়া প্রার্থীর হলফনামায় নিজের সম্পদের তথ্য বিবরণী জমা দেন শেখ হাসিনা। হলফনামায় শেখ হাসিনা উল্লেখ করেন তার জমির পরিমাণ 6.50 একর, যার আর্থিক মূল্য দেখান 1,75,000 টাকা। হলফনামায় শেখ হাসিনা নিজের কোনো গাড়ির কথা উল্লেখ করেননি। কিন্তু দুদকের তথ্য মতে 2008 সালে শেখ হাসিনার মালিকানাধীন জমির পরিমাণ ছিল 28.411 একর, অর্থাৎ 21.91 একর জমির তথ্য গোপন করেন তিনি। এই জমির ক্রয় মূল্য হিসেবে 33,66,000 টাকা, যাতে 31,91,000 টাকার তথ্য গোপন করেন শেখ হাসিনা। মাগুরার সংসদ সদস্য মোহাম্মদ সিরাজুল আকবরের কাছ থেকে কেনা প্রায় 2 কোটি টাকার একটি মার্সিডিজ বেঞ্জের তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন। তিনি যে হলফনামা দিয়েছেন সেই হলফনামা আমাদের কাছে আছে। সেই হলফনামা এবং আমরা যে একই সময়ে যে পরিমাণ সম্পদ স্থাবর এবং অস্থাবর পেয়েছি তার যে বিবরণী, দুটো আমরা একসাথে গ্রথিত করে এই দুইটার যে বৈষম্য কি তা উল্লেখ করে নির্বাচন কমিশনের আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। একটা অংশ নির্বাচন কমিশনে চলে গেছে, সেখানে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আর আরেকটা অংশ আমাদের এখতিয়ারে যেটুকু, সেটুকু হচ্ছে ঘোষিত সম্পদ কিংবা হলফনামায় প্রদত্ত সম্পদ এবং প্রকৃত সম্পদের যে ব্যবধান, সেই ব্যবধানটার উপর ভিত্তি করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, সেটা হচ্ছে আমাদের আইন। এদিকে তদবির বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুব, ক্রীড়া এবং
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন দুদকের তলবে হাজির হয়েছেন। এখন উনরা ওনাদের মতো কাজ করবে, আর আমি আমার মতো উনরা যে প্রশ্নগুলো করবে বা উনরা যা চাইবে আমি অবশ্যই সেটা দিতে বাধ্য, বিকজ আমার বিরুদ্ধে ডেলিগেশন আসছে। এর আগে বুধবার জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য উপদেষ্টার 2 ব্যক্তিগত কর্মকর্তাকে। চেমসন মাহবুব, 71, ঢাকা। সরকারি সম্পদ দখল করে স্থাপনা নির্মাণ করায় দ্বিতীয় দিনের মতো ঢাকা বোট ক্লাব এবং আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বুধবার থেকে চলা এই অভিযান প্রায় 100 একর জমি উদ্ধার করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, আর এতে নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আইনুল হক। তিনি জানিয়েছেন, সাভারের বড় কাকর মৌজা এবং ঢাকা মহানগর উত্তরের কিছু এলাকার জমি পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে, কিন্তু প্রভাব খাটিয়ে সেখানে 11 একর জমি দখল করে নানান স্থাপনা গড়ে তুলেছে ঢাকা বোট ক্লাব। 7 দিনের সময় দিয়ে গত 24 জানুয়ারি সরকারি জমি ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তা না মানায় অভিযান শুরু হয়। অভিযানে প্রায় 4 কিলোমিটার এলাকার জমি এবং কয়েকটি পুকুর উদ্ধারের পাশাপাশি সীমানা পিলারও বসানো হয়েছে। রবিবার থেকে আবারও অভিযান শুরু হবে বলে জানিয়েছেন আইনুল হক। সংস্কার অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত এনবিআর কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেলে 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি গ্রহণ করেন সহকারী একান্ত সচিব শাব্বির আহমদ। এনবিআর কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন, আর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী স্মারকলিপি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এছাড়া দিনভর এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে লাগাতার অসহযোগিতা ও অবস্থান কর্মসূচিও পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের মুখে 2 দিন ধরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আসেনি চেয়ারম্যান আব্দুর রহমান খান। কর্মকর্তারা দাবি করেছেন, সংস্কার পরামর্শ কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে। সম্প্রতি এনবিআর বিলুপ্ত করে রাজস্ব আদায় অর্থ মন্ত্রণালয়ের অধীনে 2টি বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করে সরকার। এতে রাজস্ব ব্যবস্থা প্রশাসন ক্যাডারের করায়ত্ত হওয়ার আশঙ্কায় আন্দোলনে নামে এনবিআর কর্মকর্তারা। দক্ষতা এবং অভিজ্ঞতা নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে নিয়ে যৌক্তিক সংস্কারের দাবি জানিয়েছেন তারা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে প্রতিদিন 690টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। চলবে 3 জুন পর্যন্ত। এসব ট্রাকে ভোজ্য তেল, চিনি এবং মসুর ডাল বিক্রি হচ্ছে। নগরীর ক্রেতারা এসব পণ্য নিয়ে সন্তোষ জানালেও চাল, আটা না থাকায় তারা কিছুটা আক্ষেপও জানিয়েছেন। আর টিসিবির এই বিক্রি কার্যক্রম শুক্র ও ছুটির দিনও চালু থাকবে। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। সাধারণ ও নিম্নবিত্ত ভোক্তাদের সাশ্রয়ী মূল্য নিত্যপণ্য পৌঁছে দিতে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি করে আসছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে প্রায় 700 ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। এবার ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। একজন কার্ডধারী সর্বোচ্চ 2 কেজি ভোজ্য তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল নিতে পারছেন। বৃহস্পতিবার সকাল থেকে ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি ট্রাক থেকে প্রতি লিটার ভোজ্য তেল 135 টাকা এবং প্রতি কেজি চিনি 85 টাকা ও মসুর ডাল 80 টাকা দরে কিনতে পারছেন সাধারণ ক্রেতারাও। টিসিবির বিক্রয় কর্মীরা জানিয়েছেন, পণ্যের মজুত ও বিক্রি সন্তোষজনক। পণ্য বিক্রি কার্যক্রম শুক্রবার ও ছুটির দিনও চালু থাকবে। 3টা পণ্য, তেল, ডাউল, তেল, চিনি কেনা আছে, ক্রেতা অনেক আছে, ক্রেতার কোনো অভাব নেই। 1 কেজি চিনি, 2 কেজি ডাল, 2 লিটার তেল। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পেরে সন্তোষ জানিয়েছেন ক্রেতারা। তবে চাল ও আটা না থাকায় কিছুটা খেদও জানিয়েছে তারা। তেল কিনতে আসছি, চাল কিনতে আসছি, চিনি কিনতে আসছি, ডাল বাজারে তো অনেক দাম নেই, তার জন্য এখানে আসছি। আগে তো শুনছি যে তেল দিছে, চাউলও দিছে, আজকে তো দেখলাম শুধু চিনি আর হলো ডাল আর তেল দিল। মানুষ তো অনেক সিরিয়ালে দাঁড়াই আছে, সাধারণ মানুষের জন্য যদি এভাবে দেয় তো মানুষ উপকৃত হবে। আমরা তো এই যে সিরিয়াল দ্বারা যদি একটা দিতে আছে ঠিক মতন করতে আছে।
টিসিবির মুখপাত্র মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন, ফ্যামিলি কার্ডধারী আর সাধারণ ক্রেতাদের মধ্যে মূল্য পার্থক্য রয়েছে, তাই ফ্যামিলি কার্ড করার পরামর্শ দিয়েছেন তিনি। টিসিবির পণ্য তেল, চিনি এবং মসুর ডাল বিক্রয় কার্যক্রম হাতে নিয়েছি। এই খোলা ট্রাক থেকে যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে পারবেন। বাজারের তুলনায় যথেষ্ট সাশ্রয়ী মূল্য দেওয়া হয়েছে। 135 টাকা লিটার তেল, 85 টাকা কেজি চিনি এবং 80 টাকা কেজি মসুর ডাল দেওয়া হয়েছে। ট্রাক সেলের ক্ষেত্রে এবং স্মার্ট ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কিন্তু মূল্যের ভিন্নতা রয়েছে। ঢাকায় 50, চট্টগ্রামে 20, 6টি বিভাগীয় শহরে 10টি করে, অবশিষ্ট 56 জেলা শহরে 10টি করে ট্রাক থাকবে। ছুটির দিন সহ পণ্য বিক্রি চলবে 3 জুন পর্যন্ত। নজরুল ইসলাম, 71, ঢাকা।